আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। বন্ধুরা, ভবিষ্যতের সমরাস্ত্র প্রতিযোগিতায় নিজেদের আধিপত্য আরও সুসংহত করতে নতুন একটি শক্তিশালী ইঞ্জিন উদ্ভাবন করেছে চীনের বিজ্ঞানীরা। দাবি করা হচ্ছে এই বৈপ্লবিক ইঞ্জিনটি চীনের আগামী প্রজন্মের স্টেলথি ফাইটার এবং দূরপাল্লার যে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র রয়েছে তার সক্ষমতা বহু গুণ বাড়িয়ে দেবে। চীনের সংবাদ মাধ্যম সিনহুয়া নিউজ এবং অন্যান্য বড় সংবাদ মাধ্যম নিশ্চিত করছে চীনের গবেষণা দল এমন একটি প্রোপালশন সিস্টেম ইঞ্জিন তৈরি করেছে যা শব্দের থেকেও ১৬ গুণ দ্রুত গতিতে উৎপাদন করতে পারে শক্তি, এবং সেটা কম তাপ উৎপাদন করে এবং কম জ্বালানি খরচ করে, যেটি যুদ্ধ বিমানকে একটি নেক্সট লেভেলের গতিতে নিয়ে যাবে। বর্তমান পৃথিবীতে যত যুদ্ধ বিমান আছে সেই যুদ্ধ বিমানগুলো কোনোভাবেই কিন্তু মাক 2.5 এর উপরে গতি তুলতে পারে না। যাও যুক্তরাষ্ট্রের গোয়েন্দা বিমান একটি তুলতে পারে, সেটি অপারেশনাল ভাবে কোনো ধরনের মিসাইল আক্রমণে সক্ষম নয়। ঠিক এমতো অবস্থায় চীনের এই নতুন ইঞ্জিন আবিষ্কার যুদ্ধ বিমানের গতি এবং পরিধিকে নতুন মাত্রায় নিয়ে যাবে। এই ইঞ্জিনের কারণে বর্তমানে যে যুদ্ধ বিমানগুলোর রেঞ্জ কথার কথা ৩,০০০ কিলোমিটার, সেগুলো সর্বোচ্চ ৫,০০০ কিলোমিটার পথও চলতে পারবে, কারণ ইঞ্জিনের সক্ষমতা এবং জ্বালানি খরচ কমে যাবে অনেকটাই। দেখুন, যুদ্ধ বিমানগুলোর অন্যতম বড় দুর্বলতা থাকে ইঞ্জিন থেকে উৎপাদিত যে তাপ, কারণ ইঞ্জিনের তাপের কারণে এগুলো রাডারে অনেকটাই নজরদারির অধীনে চলে আসে। চীনের এই নতুন ইঞ্জিন রাডারের এই তাপ উৎপাদন অন্তত পক্ষে ৮ থেকে ৯ গুণ কমিয়ে দেয়, যার জন্য কিন্তু রাডারে এগুলোকে ধরা পড়বে না। এছাড়াও যেহেতু হাইপারসনিক মিসাইলে এই ধরনের ইঞ্জিন যুক্ত করার যে ক্যাপাবিলিটি রয়েছে, সুতরাং এই হাইপারসনিক মিসাইল বা বিভিন্ন মিসাইলকে শনাক্ত করার রাডারের যে সক্ষমতা সেটাও কিন্তু কমে আসবে, কারণ এই ইঞ্জিনের কারণে প্রথম থেকে শেষ পর্যন্ত যে কোনো মিসাইল তার গতি শব্দের থেকেও ৮ গুণ দ্রুত গতিতে ধরে রাখতে পারবে। দেখুন, ব্যালিস্টিক মিসাইলগুলো বর্তমানে যখন আক্রমণ করা হয় বা ফায়ার করা হয়, ভূমি থেকে উৎক্ষেপণের পর্যায়ে এর গতি কিন্তু এত থাকে না, তবে এই ইঞ্জিনের কারণে সেই অসাধ্য এখন সম্ভব। দেখুন, চীনের এই জেট ফাইটারের ইঞ্জিন নিয়ে বহুদিন ধরেই কিন্তু প্রশ্নবিদ্ধ বিভিন্ন সমস্যার কিন্তু ট্যাগলাইন দেওয়া হয় যে তাদের ইঞ্জিনগুলো শক্তিশালী নয়, যদিও তারা WS-10 ইঞ্জিন জেট ফাইটারের অলরেডি ক্যাপেবল হিসেবে তাদের বিভিন্ন যুদ্ধ বিমানে মোতায়েন করে ভালো পারফরমেন্স দেখিয়েছে। আর বলা হচ্ছে চীন যে নতুন প্রজন্মের ইঞ্জিন এখন আবিষ্কার করলো, সেটা বর্তমান যুদ্ধ ব্যবস্থা থেকে যে যুদ্ধ বিমানের ইঞ্জিন রয়েছে তা থেকে অন্তত ৩ ধাপ এগিয়ে। দেখুন, যখনই চীন কোনো নতুন ধরনের ইঞ্জিন আবিষ্কার করে সেটা যুদ্ধ বিমান বা যে কোনো ব্যালিস্টিক মিসাইলে ব্যবহার হবে, তখনই কিন্তু আলোচনায় এসে যায় ইরান, কারণ ইরানকে অন্তত সাথে সাথেই তার সেকেন্ড হ্যান্ড যে প্রযুক্তি রয়েছে সেটা চীন সরাসরি ইরানকে দিয়ে দেয়। আমরা কিন্তু দেখেছি ইরানের যে হাইপারসনিক মিসাইল রয়েছে ফাতা-2, তার যে ইঞ্জিন সক্ষমতা রয়েছে সেটা চীনা টেকনোলজির উপরই নির্ভরশীল। নিশ্চিতভাবে এই অত্যন্ত শক্তিশালী নতুন এই যে মিসাইলের ইঞ্জিন রয়েছে সেটা ইরানের হাতে পৌঁছে যাওয়া এখন কিন্তু শুধু সময়ের ব্যাপার। দেখুন, একদিকে যখন চীন নতুন মিসাইলের ইঞ্জিন আবিষ্কার করে পৃথিবীকে তাক লাগিয়ে দিয়েছে এবং এই প্রযুক্তি ইরানের হাতে আসার অপেক্ষায়, ঠিক এমতো অবস্থায় IRGCর পক্ষ থেকে নতুন নির্দেশনা জারি করা হয়েছে। মধ্যপ্রাচ্যের ভেতর অবস্থিত যুক্তরাষ্ট্রের একেবারে প্রথম সারির যে 18টি কোম্পানির সদর দপ্তর রয়েছে, বিভিন্ন ধরনের উৎপাদন সেক্টর রয়েছে, বিভিন্ন ধরনের ওয়ার হাউস রয়েছে, যত ফ্যাসিলিটি রয়েছে, সকল টার্গেটকে বৈধ হিসাবে তারা ঘোষণা করেছে। দেখুন, গতকালকে একেবারে ভোর রাতের দিকে IRGCর পক্ষ থেকে হঠাৎ করেই এই সতর্কতা বাণী ঘোষণা করা হয়, যেখানে মধ্যপ্রাচ্যের যুক্তরাষ্ট্রের বড় বড় 18টি কোম্পানির যে সদর দপ্তর রয়েছে তার আশেপাশে থেকে যত ধরনের সাধারণ কর্মী এবং সাধারণ মানুষ রয়েছেন তাদের ওই স্থানগুলো ত্যাগ করার নির্দেশ দেন। দেখুন, IRGCর নির্দেশনায় হুমকির তালিকায় থাকা 18টি কোম্পানির মধ্যে রয়েছে মাইক্রোসফট, গুগল, অ্যাপেল, ইন্টেল, IBM, টেসলা, বোয়িং এর মতো বিশ্ববিখ্যাত কোম্পানি। এছাড়াও এনভিডিয়া, ওরাকল এবং জেপি মর্গানের মতো আর্থিক এবং প্রযুক্তি জায়ান্টের নামও তালিকায় রয়েছে। ইরানের দাবি অনুসারে ইরানের অভ্যন্তরীণ নানান ধরনের বেসামরিক খাতে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল যে হামলা করেছে তার প্রতিক্রিয়া হিসেবেই কিন্তু তারা এই পাল্টা হামলা চালাবে। এখন যেমন ঘোষণা দিয়েছে তেমনটা বাস্তবায়নও হচ্ছে। যখন আমি এই ভিডিওটি রেকর্ড করছি একেবারে দুপুরের দিকে, তখনও কিন্তু হামলা চলমান এই সকল বড় বড় কোম্পানিকে লক্ষ্য করে।
হবে। বিভিন্ন হামলার খবর পাওয়া যাচ্ছে, ধাপে ধাপে হামলার খবরগুলো সংগ্রহ হওয়ার পর ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে এই বিষয়ে বিস্তারিত জানাতে চেষ্টা করব। এখন এই যে বেসামরিক বড় বড় যে সকল প্রযুক্তি জায়ান্ট এবং যুক্তরাষ্ট্রের বড় কোম্পানি তাদের টার্গেট করার সরাসরি হুমকি দিয়েছে বা সেটা বাস্তবায়ন করছে ইরান। সামরিক বিশেষজ্ঞরা বলছেন যে ইরানের যুদ্ধক্ষেত্র আরেকটি নতুন রেড লাইন যে পার করলো তার দিক নির্দেশনা এটি। এখন এই যুদ্ধটি শুধুমাত্র সামরিক স্থাপনা বা সামরিক কর্মকাণ্ডের মধ্যেই সীমাবদ্ধ নয়, এটি একটি অর্থনৈতিক যুদ্ধেও রূপান্তর হয়েছে। এক দেশ আরেক দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডের মেরুদণ্ড ভেঙে দেওয়া, দীর্ঘকালীন জটিলতার মধ্যে দেশকে ফেলে দেওয়া এবং সার্বিকভাবে ত্রিমুখী সংকটের মুখে ফেলে শত্রুকে পরাজয় করার যে কৌশল রয়েছে সেটা বাস্তবায়ন হচ্ছে। আর এটিকেই বলা হয় যুদ্ধক্ষেত্রের বড় কোনো সংঘর্ষের একেবারে চূড়ান্ত ধাপ। যদি যুদ্ধ দীর্ঘকালীন না হয় বা বড় রেঞ্জে দীর্ঘ সময় করার ইচ্ছা না থাকে, তখন কখনোই কিন্তু এই ধরনের অর্থনৈতিক কাঠামোগুলোকে টার্গেট করা হয় না, সেটা কোনো পক্ষই করে না। তবে এখন যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং ইরান ত্রিপক্ষভাবেই একে অন্যের এই অর্থনৈতিক কর্মকাণ্ডের যে পরিধি রয়েছে সেখানেও টার্গেট করা হচ্ছে। আর এটাই ইঙ্গিত দিচ্ছে যে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি হয়তো রাতারাতি সমাধান হবে না। মধ্যপ্রাচ্যের স্থিতি রাতারাতি পরিবর্তন হওয়ার পরিবর্তে সেটা আরও জটিল হচ্ছে। ইরান একে একে তার শক্তিমত্তা আরও বৃদ্ধি করছে এবং যুক্তরাষ্ট্রের স্ট্র্যাটেজিক যেই সকল কৌশলগত স্থান রয়েছে সেখানে আক্রমণ করছে। এমতো অবস্থায় যুক্তরাষ্ট্রের যে দীর্ঘদিনের কাছের মিত্র ছিল, বিশেষ করে ন্যাটোভুক্ত দেশগুলো, তাদের সহযোগিতা তার কিন্তু প্রচণ্ড পরিমাণে প্রয়োজন ছিল। তবে এক্ষেত্রেও দুঃসংবাদ পেয়েছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ড থেকে ইরানের মূল ভূখণ্ডের দূরত্ব অনেকটাই বেশি। মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্থাপনায় আক্রমণের জন্য বা যুদ্ধ বিমান প্রেরণের জন্য অবশ্যই মধ্যবর্তী যে স্টপেজ রয়েছে সেটা ইউরোপের যে ভূখণ্ড রয়েছে ব্যবহার করতেই হবে। স্ট্র্যাটেজিকভাবে সেটা গুরুত্বপূর্ণ। যুক্তরাষ্ট্রের বোমারু বিমানগুলো এইভাবেই কিন্তু মধ্যপ্রাচ্যে আসার কথা। তবে এক্ষেত্রে ন্যাটো মিত্র দেশ স্পেনের পর ইতালির মতো দেশও তাদের যে আকাশসীমা রয়েছে সেটা যুক্তরাষ্ট্রের সামরিক বিমানের জন্য আপাতত বন্ধ ঘোষণা করেছে। মধ্যপ্রাচ্যের ইস্যুকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র স্পেনের এবং এই জায়গায় ইতালির কোনো ধরনের আকাশসীমা ব্যবহার করতে পারবে না। তাদের ঘোষণা যে অযৌক্তিক কোনো যুদ্ধে তারা জড়াবে না এবং তাদের আকাশসীমা ব্যবহার করতে দেবে না। এটি যুক্তরাষ্ট্রের জন্য একটা বড় ধাক্কা, কারণ যুক্তরাষ্ট্র স্ট্র্যাটেজিকভাবে এটা চিন্তা করতে পারত যে মধ্যপ্রাচ্যে যদি বড় ধরনের সংঘর্ষে জড়িয়ে যায়, হয়তো ইউরোপ এখানে তার সঙ্গে যুক্ত হবে, যেমনটা পূর্বে দেখা গেছে। তবে তাদের অবস্থান যে পরিষ্কার কোনোভাবে এখানে যুক্ত হবে না, সেটা কিন্তু তারা তাদের এই নতুন কর্মকাণ্ডের মাধ্যমে প্রকাশ করলো। সামরিক বিশেষজ্ঞরা এখানে আরেকটি বিষয় গুরুত্ব সহকারে আনছেন। মাত্র কিছুদিন পূর্বেই অভিযোগ উঠেছিল যে ইরান দিয়াগো গার্সিয়া ভারত মহাসাগরের একেবারে মধ্যমধ্যে অবস্থিত যুক্তরাজ্যের যে ঘাঁটি রয়েছে সেখানে মিসাইল হামলা করেছিল। সেই মিসাইল হিট করেছে কি করেনি সেটা বড় কথা নয়, তবে এখানে মিসাইলের রেঞ্জ 4000 কিলোমিটার ইরানের পের হয়ে গেছে, তেমনটাই কিন্তু অভিযোগ উঠছিল। এর মানে হলো যে ইরানের বর্তমান ক্যাপাবিলিটি রয়েছে ইউরোপের বিভিন্ন দেশে হামলা করার। সেই ক্ষেত্রে যুক্তরাষ্ট্রকে সহযোগিতা করলে তারাও একটি বড় ধরনের ঝুঁকিতে পড়তে পারে ইরানের মিসাইলের। এই জন্যই কি তারা নিজেদের অবস্থান সেভ করছে সেই বিষয় নিয়েও প্রশ্ন উঠছে। এখন অবস্থান বা কারণ যাই হোক না কেন, এই সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের জন্য একটি কঠিন নতুন সমীকরণ তৈরি করলো। তো বন্ধুরা, আজকের মতো বিদায়। নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে ভালোবাসবেন। আল্লাহ হাফেজ।